আমি ক্লাসরুম বসিয়ে দিয়ে আসতাম, ঠিক আমি যখন আসতাম গেট দিয়ে বের হতাম, সে পিছন দিয়ে আবার দৌড় দিয়ে বের হয়ে যেত। দেখেন সে এই জিনিসটাকে তার এই মিল লাইফের মধ্যে এখন সেট করতে পারেনি, এবং সেই ক্যাপাসিটিও তার তখন ছিল না। দেন একটা পর্যায়ে 2 মাস পরে একটু একটু করে বসতে শিখেছে, ঠিক না? ক্লাসরুমে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 9-এ যখন আসলাম, তখন আমাকে আবার সায়েন্স, আর্টস, বিজনেস স্টাডিজ যে কোনো একটা দিয়ে যাওয়ার জন্য আমার গার্ডিয়ান এবং নিজের চিন্তা অভিভাবকটা সাজেশন দিয়েছে, সে আলোকে হয়তো আমি নিয়েছি। বিষয়গুলো তো এরকমই ঘটে, ঠিক না? এরপর আমাকে বলা হচ্ছে ক্লাস এসএসসি তে যদি আমি জিপিএ 5 পাই, গোল্ডেন পাই, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা কিছু অর্জন করতে পারলাম। দেন আলহামদুলিল্লাহ সেটাও আমি করলাম। এরপর ইন্টারমিডিয়েটে একটা গোল্ডেন ক্লাস, সেটাও করলাম। এরপর মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটাও আমি করলাম, চান্স পেলাম খুব ভালো একটা জায়গায়। দেন কি হলো, এবার ভালো সিজিপিএ পেতে হবে, ঠিক না? এই যে একটা সফলতার পরে একটা এই মিল লাইফকে আমি যখন পারফর্ম করছি, আমার কাছে নতুন আরেকটা টার্গেট কিন্তু সেট হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমি খুব ভালো সিজিপিএ পেয়ে হয়তো ডাক্তারি শেষ করলাম, ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, অথবা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সাবজেক্ট থেকে ভালো একটা রেজাল্ট করলাম। এবার বলা হচ্ছে আমাকে তো চাকরি করতে হবে, প্রফেশনাল লাইফে ভালো একটা পারফর্ম করতে হবে, তো টাকা তো আসবে না। তো ভালো একটা পারফরমেন্স করলাম, খুব ভালো চাকরিও পেলাম, সবকিছু করলাম, এরপরে টাকা পেলাম, ঠিক না? এখন এই টাকার পরে কি হবে, আমাকে টাকা খরচ করতে হবে, বিয়ে শাদী করতে হবে, ছেলে সন্তান হবে, তাদেরকে মানুষ করতে হবে। এরপরে কি হবে, এরপরে একটা এজ যখন হবে, আমাকে বাংলাদেশের গভর্নমেন্ট বা যেখানে আমি জব করি সেখানে বলা হবে যে আপনি এখন রিটায়ারমেন্টে যান। দ্যাট মিন্স ইউ আর নাও আনএবল টু পারফর্ম হিয়ার। আপনি এখানে পারফর্ম করার মতো যোগ্য না, আপনার যে বয়স ক্যাপাসিটি, আপনাকে একটু রিটায়ারমেন্টে যেতে হবে। এখন রিটায়ারমেন্টে যাওয়ার পরে কি হয়, আস্তে আস্তে নিজের জাস্ট টাইম পাস। আমি আমার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে একটা টাইম পাস, তবে এটা টাইম পাস হচ্ছে সাধারণ অর্থে, বাট অন্য অর্থে হচ্ছে আমি যদি আমার লাইফটাকে সুন্দরভাবে সাজাই, যে উদ্দেশ্যে আমি অ্যাপ্লিকেশন ব্যতীত পৃথিবীতে এসেছি, সেই উদ্দেশ্যটা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমার সেটা টাইম পাসের পাশাপাশি সেটা একটা স্বর্গীয় সুখ হবে, এবং আলটিমেটলি আমাদেরকে তো মারা যেতে হবে না? পৃথিবীতে একটা চরম সত্য বিষয় হচ্ছে, অনেক মানুষ অনেক কিছু দাবি করেছে নিজেকে, যে আমি অনেক কিছু পারি, বাংলাদেশে অনেক কিছু পারি, পৃথিবীতে আমার অনেক পাওয়ার আছে, অনেক কিছু করতে পারি, আমি যে কোনো সময় চাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারি, সেই ক্যাপাবিলিটি আমার আছে। আমি চাইলে আমার কাছে এমন একটা মরণাস্ত্র আছে যেটা জাস্ট থ্রো করলে পৃথিবীর বিশাল একটা জনপদ নিমিষে শেষ হয়ে যাবে। এরপরে পৃথিবীতে ফেরাউনের আমরা নাম শুনেছি, সে নিজেকে খোদাও দাবি করেছে, বলছে আমি খোদা। কিসের তোমার খোদা, ঠিক আছে? বাট একটা সেন্টেন্স কেউ এখন পর্যন্ত বলতে পারে না যে আমি মৃত্যুবরণ করবো না, আমার অনেক পাওয়ার আছে। এই কথাটা কি কেউ বলতে পেরেছে? এই যে একটা মৃত্যুর অনুভূতিটা যদি আমাদের থাকে, তাহলে পরে আমি যে জীবনের প্রত্যেকটা স্টেজ একটা একটা করে সিঁড়ি করে পার হব, সেই পার হওয়াটা আমার দুনিয়ার জন্য যেমন ভালো একটা কল্যাণ বয়ে নিয়ে আসবে, আবার সেই উদ্দেশ্য বাস্তবায়নের পরে আমি যখন মৃত্যুবরণ করবো, আমার জন্য ভালো একটা, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? আমরা যে যে ধর্মের এই বিশ্বাসটা আছে যে আমি আফটার লাইফ আমাকে একটা জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আমি এই পৃথিবীতে যা ভালো কাজ করছি সেটার একটা রিওয়ার্ডস পৃথিবীর সিস্টেমের মধ্যে আমাকে পেতে হয়। আমি যদি পড়াশোনা না করি, তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো, যদি ভালো প্রস্তুতি না নিতে, তোমাকে এত কষ্ট করে যে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এখানে সম্মানের সাথে এনে বসিয়ে পুরস্কার দেওয়ার কোনো কথা ছিল না। তুমি কষ্ট করেছো, পরিশ্রম করেছো, দেখেই তোমাকে এটা দেওয়া হয়েছে। ইন দ্য সেম ওয়েতে হিয়ার আফটার লাইফেও আমাদের সেই রিওয়ার্ডস গুলো, যদি ভালো কাজ করি ভালো রিওয়ার্ডস পাবো, আর যদি খারাপ কাজ করি, এটাই তো নীতি, এটাই তো হওয়া উচিত। আমরা টাইটানিক জাহাজের নাম শুনেছি না? আমাকে শুনেছি। এই টাইটানিক জাহাজটা যখন তৈরি করা হয়েছিল, তো তৈরি হওয়ার পরে বলা হয়েছিল যে এটা কখনো সম্ভব না যে এটা ডুবে যাবে। ইটস ইম্পসিবল দ্যাট ইট উইল বি সিঙ্ক, এটা ডুবে যাবে সম্ভব না। পরবর্তীতে যখন এটা যাত্রা শুরু করলো, আমরা জানি ইতিহাসটা, জানো কিনা তোমরা? অভিভাবকরা তো অবশ্যই জানে, ছাত্র শিক্ষার্থী বন্ধুরা আশা করি জানো। সেটা সামান্য একটা মানে বরফখণ্ডের সাথে ধাক্কা লেগেছিল। তো যখন যাত্রা শুরু করেছিল, তখন কিন্তু বলেছিল যে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমাদের টাইটানিক জাহাজ, এটা আর অসম্ভব যে আমাদের টাইটানিক জাহাজ ডুবতে পারে। সো আপনারা কি করবেন? ড্রিঙ্ক, ড্যান্স এন্ড এনজয় ইয়োরসেলফ। এখন আপনাদের কাজে হচ্ছে আপনারা ইচ্ছা মতো পান করেন, নাচেন, যা ইচ্ছা করেন, এবং নিজেদেরকে উপভোগ করেন, এনজয় ইয়োরসেলফ। এরপরে যখন
ক্যাপ্টেন জানতে পারলো যে টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, কিছু তো করার নাই, এমন একটা জায়গা আছে আটলান্টিক মহাসাগরের মাঝখানে, এখান থেকে আসলে রেস্কিউ করাটা খুব বেশি স্বাভাবিক বিষয় না, ডুবে যাবে। তখন আবার সেই মাইক্রোফোন থেকে বলা হচ্ছে যে we are very sorry to say that our Titanic is going to destroy very quickly, খুব অল্প সময়ের মধ্যে এটা ডুবে যাবে। এখন আমাদের কাছে কোনো ওয়ে নেই, we have nothing way, আমাদের কোনো ওয়ে নেই, অনলি মানে একটা কাজই শুধু পারে, সেটা হচ্ছে you can pray to God, গডের কাছে একটু প্রার্থনা করেন, যদি গড এখানে কোনো মিরাকল দিয়ে আমাদেরকে সহযোগিতা করে রেস্কিউ করে তাইলে সম্ভব। এছাড়া আমি ক্যাপ্টেন হিসেবে আমার যে মানে আমার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে এখন এখান থেকে রেস্কিউ করা সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষকেই দিন শেষে কিন্তু একটা জিনিসের সাথে ইউনিভার্সালি তাকে সাক্ষাৎ করতে হচ্ছে। এই অনুভূতিটা আজকে খুব বেশি প্রয়োজন। আজকে যে আমরা সমাজের দিকে তাকাই, কত কি হয়ে যাচ্ছে ঠিক না, কারণ কত মানে অস্থিরতা, আর স্থিরতা নেই, মানে কেন জানি কেউ কাউকে সহ্যই করছে না। আমার ধন লাগবে, সম্পদ লাগবে, সেটা আমি একটি স্বাভাবিক প্রক্রিয়া নেই না, আমাকে আরেকজন থেকে জোর করে নিয়ে আসতে হবে। আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একটা জায়গায়, ঠিক মতো সেখানে খরচ করে সেটা মানুষের উপকার করার জন্য, আমি সেখানে রডের পরিবর্তে বাঁশ দিয়ে সেটাকে চালিয়ে দিচ্ছি, ওনাকে একদম বক্তা বলেছেন ভেঙে যাচ্ছে। তো তাহলে আমাকে তো এইভাবে অর্থ উপার্জন করার জন্য পাঠানো হয় নাই। অর্থই কি সব পৃথিবীতে? ধরেন আপনি কত অর্থ প্রয়োজন, কত টাকার প্রয়োজন, 1000 কোটি টাকা, কি করবেন আপনি? একটা দিন কত টাকা খেতে পারেন একটু খেয়াল করেন তো। যতই আপনি লাক্সারিয়াস লাইফ লিড করেন, আপনি কত টাকা খেতে পারবেন? কি হবে এত টাকা দিয়ে? ধরেন অনেক মানুষই তো টাকা উপার্জন করছে, কেউ থাইল্যান্ড গিয়ে সে টাকা খরচ করে আসতেছে, আমার যে বাসায় থাকবে বাড়ি ফেলা, তারা অনেক টাকা, সে টাকা খরচের কোনো মানে জায়গা পায় না, বিয়ে শাদীও করে না, মানে তার পার্সোনাল বললাম আর কি, না। তো ওই লোকটা তার বাড়ির টাকা পয়সা খরচ করার জন্য আমেরিকা চলে যায়, ইংল্যান্ডে চলে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে ইচ্ছা মতো টাকা খরচ করে, এরপরে আবার আসে, এভাবে করে লাইফ। এই হচ্ছে লাইফ। দিন শেষে আসলে মানসিক প্রশান্তিটা পায় না। আর এমনও মানুষ আছে, সে 1000 টাকা হয়তো ইনকাম, তার খুবই লিমিটেড ইনকাম, সেই ইনকাম থেকে সে নিজেও খরচ করে, দিন শেষে আরেকজন মানুষকে খরচ করার জন্য তার হাতটা বাড়িয়ে দেয়। তাহলে সে এই বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সে যে তৃপ্তিটা পায় নিজে না খেয়ে না খরচ করে, এই স্বর্গীয় সুখটা আসলে সবকিছুতে পাওয়া যাবে না। এজন্য আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা বাড়ানো দরকার। আমি শিক্ষার্থী বন্ধু অনুরোধ করবো, তবে অনেক বড় হও, আমরা দোয়া করি, আমরা সবাই বড় হতে হবে, অনেক বড় হতে হবে। এই বড়টা কি জন্য হবো? পৃথিবীর মানুষকে সার্ভ করার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। নিজে বড় হয়ে নিজেই শুধু ভোগ করলাম, নিজে একটা সময় নিঃশেষ হয়ে গেলাম, কোনো কাজের। এজন্য আমাদেরকে মানুষকে সার্ভ করতে হবে, এই উদ্দেশ্যে বড় হতে পারবো না আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি গার্ডিয়ানের উদ্দেশ্যে বলতে চাই, আপনার যে সন্তানটি আছে, সেই সন্তানটি অনেক দিক থেকে তার যোগ্যতা থাকতে পারে, কখনো এই প্রেশারটা দিবেন না তাকে ডাক্তারে হতে হবে। এটা করতে গেলে যেটা হয়, মানুষের ন্যাচারাল কিছু বায়োলজিক্যাল মানুষের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, দিন শেষে কিছুই হতে পারে না। এজন্য তার সাথে অনেক বেশি এই বিষয়ে আমাদের কোঅপারেট করা উচিত, তার সাথে কাউন্সেলিং করা উচিত। সে আসলে কি হতে চায়, তার পটেনশিয়ালিটিটা কোথায় আছে, একজন গার্ডিয়ান হিসেবে সেই জিনিসটা খোঁজা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাকে শুধু সরাসরি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটাই হতে হবে, এটা ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই। এটা মেহরবানি করে করবেন না, এটা আমার আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই আজকের আয়োজন করা হয়েছে। তো স্বাধীনতার যে বক্তব্য আমাদের দেশে অভাব নেই আর কি। ধরেন আপনি এক এক পার্টি তার স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার কি বলে যে গ্রাউন্ড এক এক ভাবে হচ্ছে ডিফাইন করে। এই জন্য আমি সে রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না। স্বাধীনতার অর্থ শুধু এতটুকু বলবো যে স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা না। স্বাধীনতা মানে যা ইচ্ছে তা করা না, বরং আমার সোশ্যাল ভ্যালু, আমার কালচারাল ভ্যালু, আমার রিলিজিয়াস ভ্যালুস, সবগুলো ভ্যালুসকে সমন্বয় করে এই ভ্যালুস গুলো আমার কাছে কি ডিমান্ড করে সেটা পূরণ করারই স্বাধীনতা। আপনি আজকে যদি পথের ভিখারির কাছে যান, দিন হয়তো সকালে এখন পর্যন্ত কিছু খায় না, এরকম অনেক লোককে আপনি ঢাকা খুঁজে পাবেন হয়তোবা। তার কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে ভাই স্বাধীনতার 50 বছরের সংজ্ঞা কি, তুমি একটু বলো তো, বলে যে ভাই আমাকে এক প্লেট আগে খাবার দেন, এটাই আমার কাছে স্বাধীনতার সংজ্ঞা। আমি কি ঠিক বলছি? তাহলে একটু ট্রাই করে দেখতে পারেন, এরকম একটা লোক খুঁজে, সেটাই বলবেন।
এই জন্য আমি বলবো যে স্বাধীনতা মানে সবকিছু করা না। আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে আমাকে শেষ করে দিচ্ছি। ধরেন আপনি এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল। ভর্তি হওয়ার পরে স্কুলের একটা রুলস রেগুলেশন আছে না, আছে কিনা? আপনি ক্লাস করতে হবে, ক্লাসে ঠিক মতো লেসন গুলা আপনাকে শুনতে হবে, মনোযোগ দিয়ে নোট করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে পরীক্ষা যখন এক্সাম দিবে সেই এক্সামে অংশগ্রহণ করতে হবে। সেখানে ভালো রেজাল্ট করার পরে হচ্ছে আপনাকে ভালো একটা সার্টিফিকেট ওনারা দিবেন। এখন সাপোজ যিনি শিক্ষার্থী আছো বা যেখানে ভর্তি হলাম, তুমি ভর্তি হওয়ার পরে তোমার ক্লাস মন চাইলে করলাম, মন চাইলে করলা না। এখন স্যার তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে বাবা কি ব্যাপার, তুমি স্কুলে আসতেছো কেন? স্যার আমি তো একটা স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, আমি একটা স্বাধীনতা 50 বছর পূর্তি, তা আমার মন চাচ্ছে আমি স্কুলে যাব না স্যার, এটা আবার আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? খুব চমৎকার ইয়া না, মানে যুক্তি না? আসলে এটা স্বাধীনতার যুক্তি। এখন ক্লাসরুমে আসা হলো, ক্লাসরুমে টিচার ক্লাস নিচ্ছে, এখন তুমি কি করলা? তুমি বলের ভিতর মানে ব্যাগের ভিতরে একটা বল নিয়ে এসেছো, ফুটবল। ফুটবল নিয়ে এসে তুমি ইচ্ছা মতো ক্লাসে ধরো এই মাথা থেকে মানে পুরো মেসি হয়ে গেল আর কি, ক্লাসের ভিতরে যা ইচ্ছে খেলে টেলে একটা গোল দিয়ে দিলা। এখন যিনি ক্লাসে মানে পড়াচ্ছে টিচার, উনি তো খুব চমৎকার ভাবে তোমার স্বাধীনতাকে উপভোগ করবে, ঠিক না? আমরা তো বুঝতে পারি না মনে। তাহলে পরে তুমি যদি বলো যে স্যার আমার ক্লাসরুমে একটা স্বাধীনতা আছে, স্বাধীনতা বলতে আমার মন চাচ্ছে খেলতে, আমি খেলবো, আপনার সমস্যা কি? তো টিচার খুব সুন্দর ভাবে বলবে বাবা তোমার খেলতে যেতে মন চাইলে তুমি ইয়াতে যাও, কোথায় যাও? মাঠে যাও। এখানেও যদি তোমার মাঠ পছন্দ নয় তাহলে তুমি স্কুলের আঙিনার বাইরে চলে যাও। তোমার এখানে মন চাইবে খেলবে, বাকিদের ক্লাস মানে যে সিস্টেম, সেই সিস্টেমে তুমি বাধা সৃষ্টি করবে, এটার নাম তোমার স্বাধীনতা না। দ্যাট মিনস আমাদের কাছে নিয়মতান্ত্রিক ভাবে, শৃঙ্খলিত ভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য যেটা, সেটা যদি আমরা পালন করতে পারি, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছে, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পারিপার্শ্বিকতা আমাদের কাছে যা কিছু দাবি করে, সেই শৃঙ্খলার মধ্য দিয়ে যখন আমি নিজেকে গড়ে তুলবো, সেটাই আমার কাছে মনে হচ্ছে স্বাধীনতা। এটা আমার সঙ্গে, এটা নিয়ে আবার কেউ বিতর্কে যাবেন না, এটা আমার সঙ্গে, আমার পার্সোনাল অপিনিয়ন। তাহলে সেটাই আমার স্বাধীনতার যথার্থতা ফুটে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের তৌফিক দান করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার যারা এই আয়োজন করেছেন, চমৎকার আয়োজন, তাদের আমি সফলতা কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।